খিদিরপুরে মাইকেল মধুসূদন দত্তর বাড়ি ভেঙে প্রমোটিং যা আটকে দিয়েছে কলকাতা পুরসভা। দ্বারস্থ হয়েছে হাইকোর্টের। প্রমোটিং এর জন্য ঐতিহ্যের মধু বাড়িতে কোপ পড়ল কিভাবে, সমালোচনার সরব সাহিত্যিক ইতিহাসবিদরা। মাইকেল মধুসূদন দত্ত খিদিরপুরের কার্ল মার্কস সরণিতে তাঁর দোতলা বাড়ি। এই বাড়ি ভেঙে সম্প্রতি শুরু প্রমোটিং। বিষয়টি জানতে পেরে প্রমোটিং বন্ধ করে দিয়েছে কলকাতা পুরসভা। মাইকেল মধুসূদন দত্তের জন্ম যশোরে 1824 সালের 25শে জানুয়ারি। 1831 সালে খিদিরপুরে বাড়িটি কেনেন তার বাবা রাজনারায়ণ দত্ত। 1831 থেকে 1846 সাল পর্যন্ত এই বাড়িতে থাকতেন মধুসূদন দত্ত। তারপর আবার 1856 থেকে 1864 পর্যন্ত তার ঠিকানা ছিল এই বাড়ি। একটা অসাধু চক্র এটা করছে, কিন্তু আমাদের বাংলার যে সংস্কৃতি তাকে বাঁচিয়ে রাখার জন্য কলকাতা কর্পোরেশন এবং আইন যারা চর্চা করেন এবং আইনবিদ তাদেরও সচেষ্ট হওয়া উচিত। এইটা রাজনারায়ণ দত্ত কিনেছেন এবং তখন তো 7 বছর বয়স, 31 থেকে 46 অব্দি ওখানে তিনি বসবাস করেছেন। হিন্দু স্কুলে প্রেসিডেন্সি কলেজেও তিনি পড়াশোনা করেছেন। আবার কিন্তু সেকেন্ড ফেজে উনি 1856 থেকে দীর্ঘ 1864 এত বছর পর্যন্ত এই বাড়িতে ছিলেন। মধুসূদন মধু কবি হবেন বলে ঘর ছেড়েছিলেন। বাংলা ভাষা ও সাহিত্যকে নিয়ে গেছেন অসীম উচ্চতায়। বাংলা ভাষায় সনেট, অমিত্রাক্ষর ছন্দ, মেঘনাদ বধ কাব্য। তার জন্য আজও কলকাতার পথে থমকে দাঁড়ান পথিক। মল্লিক বাজারের কাছে ভেসে আসে সেই এপিটাফ, দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল। ছোটবেলায় খিদিরপুরের এই বাড়ি ছিল মধুসূদনের ঠিকানা। বাড়ির পাশে তৈরি হয়েছে লাইব্রেরি, কিন্তু বাড়িটি হাত বদল হয়ে হয়ে শেষমেশ প্রমোটিং সংস্থার হাতে গিয়েছে বলে অভিযোগ। গর্বের ঐতিহ্যের বাড়ি ভেঙে প্রমোটিংও শুরু হয়, যা শেষমেশ আটকে দিয়েছে কলকাতা পুরসভা। যেহেতু এটা মাইকেল মধুসূদনের বাড়ি, এটাকে আমাদের রক্ষা করা দরকার। এটা কে মালিক এটা কোনো বড় কথাই নয়, বৈধ মালিককে বড় কথাই নয়। হেরিটেজ ঘোষণা করাও হয়েছে, কাজে কলকাতা কর্পোরেশন ঠিক কাজ করেছে এই প্রমোটিং বন্ধ করে। মাইকেল মধুসূদনের যে ভিটে সেটাও ছাড়া পায়নি তাদের হাত থেকে, লোভের থাবা সেখানেও পড়েছিল। কিন্তু আমি ধন্যবাদ জানাই যে পৌরসভাকে এবং মাননীয় মন্ত্রীকে যে তার হস্তক্ষেপে আপাতত হেরিটেজ তকমা পাওয়া আমাদের মধুকবির বাড়িটি রক্ষা পেয়েছে এবং তিনি নাকি আশ্বস্ত করেছেন যে খুব দ্রুত এই বাড়িটির সংস্কারের কাজও শুরু হবে। তো আমি আমাদের যে রাজ্যের এবং দেশের যারা প্রমোটার রয়েছেন, যে সমস্ত প্রমোটিং কোম্পানিগুলো রয়েছেন, দয়া করে যে রাজ্যের বা দেশের যে ঐতিহ্যবাহী যে বিল্ডিংগুলো রয়েছে প্রয়োজনে তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিন, কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়ে আমাদের ইতিহাসকে বিস্তৃত করে দেবেন না। নিউজ 18 বাংলা। বৃদ্ধাকে মারধর নেতার, চাকরির আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগ। বৃদ্ধার ছেলেকে চাকরির আশ্বাস দিয়ে টাকা আদায়, আর চাকরি না হওয়ায় টাকা ফেরত চান বৃদ্ধা, আর তখনই বেধড়ক মারধরের অভিযোগ। বারাকপুরের শিউলি পঞ্চায়েতে 4 নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযুক্ত নেতা শিউলি পঞ্চায়েত সদস্যের স্বামী। গুরুতর জখম বৃদ্ধা, হাসপাতালে ভর্তি। মোহনপুর থানায় অভিযোগ বৃদ্ধার পরিবারের। পলাতক অভিযুক্ত নেতা শহীদুল গাজী। একটা চাকরির জন্য শহীদুল গাজীকে আমার মা 5000 টাকা দিয়েছে। সেই টাকাটা আমার মা চাইতো। আমার মা মুদিবাড়ি ব্যাংকে যায়, তর্কতর্কি হতে গিয়ে আমার মাকে শহীদুল গাজী খুব মার মেরেছে। এইবারে আমার মা শহীদুল গাজীকে জানাতে গিয়েছে, শহীদুল গাজী ধরে লাথি ঘুষি সবই মেরেছে। ওর মাও এসে ঝাঁটার বাড়ি মেরেছে, ওর মা পেটে লাথি ঘুষি সব মেরেছে। ওর বাপও এসে গালাগালি খেস্তাখিস্তি করেছে। ওর বউ শিউলি পঞ্চায়েতের মেম্বার, আর ও সেই পাওয়ারটা ইস্তেমাল করে। ও খালি আমাদেরকে ফোনে ধমকি দিচ্ছে, আমার ভাইকে অ্যারেস্ট করা হয়েছে, ক্ষমতা থাকলে আমাকে করে দেখা। আমি কাউকে ভয় পাই না। মহিলাকে মেরে তার অবস্থা খুব খারাপ। এটা আমার জানা নেই, শুনলাম এই ব্যাপারটা। তবে যদি কোনো মহিলা গায়ে হাত দেয়, এটা ভারী অন্যায় কাজ হয়েছে।
এবং তার আইনত ব্যবস্থা যেন সব গভর্নমেন্ট নেবে। অভিযোগ হচ্ছে যে দলের নাম ভাঙিয়েছে রোজগার করছে। এগুলো যদি কেউ করে ভুল করছে তাহলে তার বিচার করা হবে। দলেরই মহিলা নেতাকে প্রতারণার অভিযুক্ত বিজেপি নেতা। চাকরির নামে প্রতারণার, সেই জন্য লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ করেন ওই মহিলা। সেই মর্মে আমডাঙ্গা থানায় নালিশ জানান বিজেপি নেত্রী। আমার কাছ থেকে চাকরির নাম করে আমার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, বলেছিল চাকরি দেবে, আমার সাথে আমি একসাথে পলিটিক্স করি, আজকে এই টাকা লাগবে, কালকে লাগবে, পরশু লাগবে, এই করে 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 প্রচুর টাকা নেয়। লাস্টে যখন চাকরির কথা বললাম তখন বললো থানায় কেস করবো, এই নিয়ে খুব ঝামেলা হয় আমার সাথে। তখন আমি বাধ্য হয়ে থানায় আমি কেস করি। 1,04,970 টাকা। কোন দল করেন আপনি? আমি টাকা রিটার্ন চাইছি। এরপরই অ্যাকশনে পুলিশ। হাওড়া থেকে ধৃত অভিযুক্ত হরিওম বাল্মীকি, সাকরাইলের মানিকপুরের বাসিন্দা অভিযুক্ত। যদিও প্রতারণার অভিযোগ অস্বীকার ধৃতের পরিবারে। ও একটা ফ্রড মহিলা, ভাই ডকুমেন্টস নিয়ে ইউজ করে ওতে একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করেছে, তারপরে আমার ভাইকে ফাঁসানোর পুরো কাজটা করে। ভাই আমার ভারতীয় জনতা পার্টির একটা কর্মী। আমরা যেটা ভারতীয় জনতা পার্টিকে বলতে পারি যে আইনের মতো চলবে, আমরা এখানে কোনো হস্তক্ষেপ করব না। কিন্তু যে বিজেপি কর্মী বা নেতৃত্বকে কীরকমভাবে হয়রানি করছে বা মিথ্যা কেস দিচ্ছে, সেটা যাতে না হয়, এটা সাজানো কি এটা মানে সেটা বিষয়টা তদন্ত সাপেক্ষ। চোখ রাখবো আবহাওয়ার খবরে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ শক্তি বাড়িয়ে নিম্নচাপ পরিণত ঘূর্ণাবর্তে, আর তার জেরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। আজকাল উপকূলের জেলায় অতি ভারী বৃষ্টি। আজ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমের জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি। একই সঙ্গে উত্তরবঙ্গের দিকে নজর রাখা যাক। উত্তরবঙ্গের 5 জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসে। বর্তমানে একটি নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের কাছাকাছি। এর প্রভাবে 29 এবং 30 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। 30 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনলি পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান। 1 তারিখে অনেকটাই কমে যাবে। তারপরে পরবর্তী কয়েকদিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে। বৃষ্টিপাত থাকবে এখন 4-5 তারিখ নাগাদ গিয়ে ইন্টেন্সিটি কিছুটা বাড়বে, বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে কয়েক পশলা প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 29 তারিখে। 30 তারিখে মেনলি কয়েক পশলা বৃষ্টি 30 তারিখেও থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা থাকবে 30 থেকে 2 তারিখ পর্যন্ত।